আসসালামু আলাইকুম। সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি পলিটিক্যাল ইকোনমি অফ বাংলাদেশের আজকে ইন্টারন্যাশনাল ফ্যাক্টরস ইন পলিটিক্যাল ইকোনমি বা রাজনৈতিক অর্থনীতির আন্তর্জাতিক উপাদান, এই চ্যাপ্টারের রেস্ট অফ যে আছে, এই চ্যাপ্টারটা অনেক একটু বড়। তো আজকে এই চ্যাপ্টারের বিশ্বায়ন যেটা আছে তোমাদের গ্লোবালাইজেশন, এক্ষেত্রে আমরা বিশ্বায়ন কি, বিশ্বায়নের ক্ষেত্রসমূহ, বিশ্বায়নের মাধ্যমসমূহ, বিশ্বায়নের কারণ ও ফলাফল, বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব, উন্নয়নশীল দেশের সমাজ ব্যবস্থায় বিশ্বায়নের প্রভাব, বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব, এই জিনিসগুলো টপিকসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করি। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে, আমার ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীরা, তোমরা যারা আজকের এই অনলাইন ক্লাসে আমার লেকচার শুনছো, তোমাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তো বিশ্বায়ন যেটা আমরা জানি, গ্লোবালাইজেশন শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়ন গ্লোবালাইজেশন, গ্লোবাল ইকোনমি গড়ে তোলার লক্ষ্যেই পুঁজিবাদীর একটা যে নব সংযোজন, সেটাই হলো বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। মূলত এটা সর্বগ্রাসী একটা প্রক্রিয়া। এর মাধ্যমে গোটা মানব সমাজ পরস্পরের আরও অনেক নিকটে চলে আসছে গ্লোবালাইজেশনের মাধ্যমে। বিশ্বায়ন সাধারণত পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সমস্যা সমাধানই হলো বিশ্বায়ন। যে পুঁজি আর একটা কি বলছি, প্রযুক্তির অবাধ প্রবাহ, এটার মাধ্যমে যে অর্থনৈতিক সমন্বয় যে সাধন, সেটাই হলো বিশ্বায়ন। বিভিন্ন চিন্তাবিদগণ বা দার্শনিকগণ বিশ্বায়নের বিভিন্নভাবে সংজ্ঞা করেছেন। বিশ্বায়নের সংজ্ঞা প্রসঙ্গে রোনাল্ড রবার্টসন বলেছিলেন, বিশ্বায়ন বলতে বিশ্বের সংকোচন এবং পরস্পর নির্ভরশীলতা, সংকোচন করা এবং পরস্পর নির্ভরশীলতাকে বিশ্বায়ন বলে। অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেস গ্রন্থে এটা বলা হয়েছে, বিশ্বায়ন হলো বৃহদায়তন প্রতিষ্ঠানসমূহের উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবাসমূহের আন্তর্জাতিকরণের একটা প্রসেস বা প্রক্রিয়া। এটা অক্সফোর্ড ডিকশনারি গ্রন্থে এটা বলা হয়েছে, সুন্দর একটা কথা। বিশ্বায়ন হলো বৃহদায়তন প্রতিষ্ঠানসমূহের উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবাসমূহের আন্তর্জাতিকরণের একটি প্রক্রিয়া। সমাজবিজ্ঞানী মার্টিন আইলব্রোর মতে বিশ্বায়ন হচ্ছে একটি সামগ্রিক কমিউনিটির মাধ্যমে সমস্ত মানুষ নিয়ে আসার একটা প্রক্রিয়া। সমাজবিজ্ঞানী ম্যাকগ্রিউ বলেছিলেন, আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন রাষ্ট্র সমাজের মধ্যে বহুবিধ সংযোগ এবং সম্পর্কের নিমিত্তকে বিশ্বায়ন বলা হয়। সমাজবিজ্ঞানী অ্যান্থনি গিডেল বলছিলেন, ব্যক্তি, গোষ্ঠী এবং জাতিসমূহের ক্রমাগতভাবে আন্তঃনির্ভরশীল একটি সামাজিক প্রক্রিয়ার মধ্যে একীভূত হওয়াই হলো বিশ্বায়ন। এই যে বিভিন্ন দার্শনিকগণ, অক্সফোর্ড ডিকশনারি দার্শনিকরা বিভিন্নভাবে দেখো গ্লোবালাইজেশনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এখন আমরা যেটা বলছিলাম, মার্শাল ম্যাকলুহান বলছিলেন, পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সমন্বয় সাধনই হলো বিশ্বায়ন। এটা আর একবার বলছিলাম অন্যভাবে, পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সমন্বয় সাধন হলে বিশ্বায়ন। তো বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়কে একটা গ্লোবাল ভিলেজের আওতাভুক্ত হিসেবে বিবেচনা করা হয় এবং বিশ্বায়ন গোটা বিশ্বের মানুষকে পরস্পর নির্ভরশীলতার একটা সূত্রে গ্রথিত করে রেখেছে। এটাই হলো সমস্ত বিশ্বের সব যত রাষ্ট্রগুলো আছে সবার মধ্যেই একটা সংযোগ সাধন বা সমন্বয় করা, এটাই হইল একটা গ্লোবাল ভিলেজের মধ্যে নিয়ে এসে সবার সাথে যে একটা পারস্পরিক নির্ভরশীলতার একটা যে বন্ধন, সেটাকে আবদ্ধ করার নামটাই হলো বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। এখন বিশ্বায়নের যে সেক্টরসগুলো আছে সেটা আমরা দেখি, এর বিভিন্ন দিক আছে। যেমন সমগ্র বিশ্ববাসীকে একই একটা পতাকা বা একটা রুফের নিচে নিয়ে আসার প্রক্রিয়াই হলো বিশ্বায়ন প্রক্রিয়া। প্রতিটি এখন রাষ্ট্রই এখন এই বিশ্বায়ন কথাটা সম্পর্কে তারা সবাই অবগত আছে। এর বিভিন্ন সেক্টরগুলো আছে, যেমন প্রযুক্তিগত দিক, তথ্যগত দিক, অর্থনৈতিক দিক এবং আরও আদার্স যে সাইডগুলো আছে। সে প্রযুক্তিগত দিকটা হলো শিল্প বিপ্লবের সময় থেকে এই বিশ্বায়নটা শুরু হয়েছে। ওই সময় যুগান্তকারী যান্ত্রিক আবিষ্কার সাধিত হয়, তা বিভিন্ন দেশে আদান প্রদান এবং ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে পৃথিবীর মানুষের পরস্পরের কাছাকাছি আসতে শুরু করে এবং যান্ত্রিক উৎপাদন থেকে যান্ত্রিক যাতায়াত ও যোগাযোগের সুফল ভোগ করতে মানুষ তৎপর ওঠে। আর এভাবে প্রযুক্তিগত হয় বিশ্বায়নের প্রভাব বিস্তার গড়ে ওঠে।
তারপর তথ্যগত দিক আছে, তথ্য আদান প্রদানে প্রযুক্তির ব্যবহার বিশ্বায়নের গতিকে বহুগুণে ত্বরান্বিত করেছে। যেমন ইন্টারনেট, ইমেইল, ই কমার্সের বদৌলতে মানুষ এখন ঘরে বসেই তার নানা কাজ সম্পন্ন করেছে এবং তথ্য প্রযুক্তির অগ্রগতিতে বিশ্বায়ন প্রক্রিয়া আরও ত্বরান্বিত এবং গতিময় হয়ে উঠছে। অর্থনৈতিক দিক, বিশ্বায়নের ফলে মূলধন, শ্রম বিনিয়োগ, উপকরণ স্থানান্তর, বাজার উন্নয়ন ইত্যাদি কর্মকাণ্ড এখন আর দেশের গণ্ডি মেনে চলছে না। বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সমূহ বহু আন্তর্জাতিক সংস্থা সমগ্র বিশ্বের অর্থনীতিকে যেভাবে প্রভাবিত করছে তাতে কোনো একটি দেশের পক্ষে আর বিচ্ছিন্ন থাকা এখন আর সম্ভব নয়। এরপর তার অন্যান্য দিক আছে। বিশ্বায়নের ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হচ্ছে। তৃতীয় বিশ্বের দেশসমূহ অনেক ক্ষেত্রে অপসংস্কৃতির শিকারে পরিণত হচ্ছে। তো মানব সমাজের প্রায় সব দিকই বিশ্বায়ন দ্বারা প্রভাবিত হয় না। এ প্রভাবকে উন্নত বিশ্বের জন্য উন্নয়ন ও প্রগতির বাহন হিসাবে দেখা হলে তৃতীয় বিশ্বের দেশগুলোতে তা শোষণ ও বঞ্চনার নামান্তর হিসাবেই গণ্য হয়ে থাকে। এটা ছিল সেক্টরগুলা। এরপর আছে মিডিয়া অফ গ্লোবালাইজেশন। বিশ্বায়নের মাধ্যমসমূহ বর্তমান বিশ্বে অন্যতম আলোচিত সমালোচিত একটা বিষয় হলো বিশ্বায়ন। বিশ্বায়ন একটা বহুমাত্রিক প্রত্যয়, এর বহিঃপ্রকাশও তাই বিভিন্নমুখী। বিশ্বায়নের অভিযাত্রা গোটা বিশ্বকে গড়ে তুলছে উদ্বেল আর উত্তাল। তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বায়নের ব্যাপারে ব্যক্ত করা হয়েছে সতর্ক অ্যালার্মিং প্রতিক্রিয়া। আগামী বিশ্বকে বিশ্বায়নে কোথায় নিয়ে যাবে তা নিশ্চিত না হলে কোনো সমাজই যে এর ছোঁয়া থেকে রেহাই পাবে না তা বলা যায়। বিশ্বায়ন কোনো সংকীর্ণ ধারণা নয়, মাত্র একটি কিংবা দুটি বিষয়ের সঙ্গে জড়িত থাকবে একটি বহুমাত্রিক প্রক্রিয়া। এর বহিঃপ্রকাশও তাই বিভিন্নমুখী। বিশ্বায়নের বিকাশে তাই বিভিন্ন ধরনের শক্তির প্রত্যক্ষ অংশগ্রহণ স্পষ্ট। বহুজাতিক সংস্থার মধ্যে রয়েছে জাতিসংঘ, ILO, আন্তর্জাতিক শ্রম সংস্থা, WTO, বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, WB, বিশ্ব ব্যাংক, IMF, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যেগুলো আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলো তোমরা জানো। এসব সংস্থা বিশ্ব অর্থনীতির সম্প্রসারণে পালন করছে এক অপ্রতিদ্বন্দ্বী ভূমিকা। তথ্য প্রযুক্তির অভিনব বিকাশ বিশ্ব যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থাকে করছে সহজতর, ফলে সাংস্কৃতিক আদান প্রদান হয়েছে অবাধ। সর্বোপরি সময়ের বিবর্তনে মানুষের রুচি ও প্রয়োজনের পরিবর্তনই গোটা বিশ্বের সভ্যতা ও জনসমাজ পারস্পরিক নৈকট্য লাভ করতে বাধ্য হয়েছে। আর এসবের ফলশ্রুতিতে বিশ্বায়ন প্রক্রিয়া হয়েছে আরও ত্বরান্বিত। বিশ্ব ব্যবস্থার পরিবর্তনে বিশ্বায়ন একটি নব প্রত্যয়ের নাম। বিশ্ব সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতিতে রয়েছে তার প্রত্যক্ষ প্রভাব। এ সত্ত্বেও বিশ্বায়ন একটি বহুল বিতর্কিত বিষয়। সাম্রাজ্য শোষকদের ন্যায় ও বিশ্বায়ন যে দারিদ্র্যের জন্য মরণপথ, এতে এটা সন্দেহ নাই। তবে এই বিষয়ে সতর্ক থাকতে হবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলোকে। এগুলো ছিল বিশ্বায়নের মাধ্যম, যেটা মিডিয়া। এবার আসো কজেস অফ গ্লোবালাইজেশন, বিশ্বায়নের কারণ। বিশ্বায়ন বর্তমান বিশ্বের আগেই বলছিলাম একটা আলোচিত সমালোচিত প্রত্যয়। বিশ্বায়ন শব্দটির প্রতিশব্দ হয়েছে গ্লোবালাইজেশন থেকে। এটা পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমেই বিশ্বায়ন বিভিন্ন দেশের অর্থনীতিকে সাধনই হলো বিশ্বায়ন। তো বিভিন্ন দার্শনিকগণ আগেই বলেছি বিশ্বায়ন সম্পর্কে। বিভিন্ন সংজ্ঞাগুলো তোমাদেরকে আগেই বলছিলাম। এখন বিশ্বায়নের যে কজেস অফ গ্লোবালাইজেশন, বিশ্বায়ন ব্যাপক ভিত্তিক একটি প্রত্যয় হলেও এটা হঠাৎ করেই এর উদ্ভবটা হয় না। বিশ্বায়নের উদ্ভবের কতগুলো কারণ আছে, যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ। বিশ্বায়ন প্রক্রিয়ার প্রধান কারণই হয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা বিস্ময়কর বিকাশ। সারা বিশ্বকে একত্রিত করার জন্য প্রথমে একটি টেলিগ্রাফ লাইন স্থাপন করা হয় ঔপনিবেশিক আমল থেকেই। 50-এর দশকে রেডিও, তারপরে টেলিভিশন এবং 20 শতকে কম্পিউটার যোগাযোগের ক্ষেত্রে একটা সেতুবন্ধন রচনা করে। এটা নিয়ে মাত্র 30 বছর আগে আবিষ্কার এবং চালু হয় ইন্টারনেট। বর্তমান যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট ভিত্তিক টেলিফোন একটি বিরাট বিষয় যা সমগ্র পৃথিবীকে এক সূত্রে গ্রথিত করেছে। তারপর আসো বিশ্ব সমাজ ব্যবস্থার পরিবর্তন। পৃথিবীতে চিরস্থায়ী ও পরিবর্তনহীন বলে কিছুই নেই। আজ যা হয়তো উন্নতির শীর্ষে সমাসীন, কাল হয়তো আবার তার অস্তিত্ব লোপ পেয়ে যাবে। প্রকৃতির ও সাধারণ নিয়মের সাথে একাত্মতা ঘোষণা করে পরিবর্তন হয়েছে সমাজ ব্যবস্থার, যার ফলে বিশ্বায়নের বিকাশ সাধিত হয়েছে। জনসাধারণের মনোভাবের পরিবর্তন। বিগত কয়েক দশক আগে মানুষের যে মানসিকতা ছিল তা এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষও নতুনকে স্বাগত জানাচ্ছে আর
পুরাতনকে বিদায় দিচ্ছে, ফলে বিশ্বায়নের ধারণা অনেকাংশে গ্রহণযোগ্য বিষয়ে পরিণত হয়েছে। তারপর হচ্ছে সংস্কৃতির অবাধ প্রসার। বর্তমানে গোটা বিশ্বই অবাধ বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। সংস্কৃতির এই প্রসারের ফলে আজ গোটা বিশ্বের মানুষ একই সূত্রে আবদ্ধ, ফলে প্রকারান্তরে বিকাশ সাধিত হচ্ছে বিশ্বায়নের ধারণার। গণতন্ত্রের বিস্তার। একসময় গোটা বিশ্বে রাজতন্ত্রের ব্যাপক বিস্তার ছিল, রাজতন্ত্র বিশ্বায়ন নিয়ে কোনো বাধা মাথা ঘামায়নি, কিন্তু 21 শতকে গণতন্ত্রের অবাধ প্রসার সাধিত হয়েছে, আর গণতন্ত্রের এই বিকাশ বিশ্বায়নের বিস্তারে কিছুটা হলেও অবদান রেখেছে। বহুজাতিক সংস্থার আবির্ভাব। বিশ্বায়নের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিশ্বে বহুজাতিক সংস্থার আবির্ভাব, যা অর্থনৈতিক একীভবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, কারণ বহুজাতিক সংস্থা এক দেশের প্রযুক্তি ও ব্যবসায় কৌশল এবং অন্য দেশে তা প্রচার আর বিস্তার করে, ফলে বৈশ্বিক অর্থনীতি একই সূত্রে গাঁথা পড়ে। সাম্রাজ্যবাদীদের উচ্চবিলাস। 19 ও 20 শতকে সাম্রাজ্যবাদীরা নতুন উদ্যমে কাজ শুরু করে। তাদের আশা আকাঙ্ক্ষা এখন ব্যাপক আকার ধারণ করেছে, গোটা বিশ্ব তাদের হাতের মুঠোয়, ফলে সংকুচিত হয়ে যাচ্ছে সাম্যবাদী ধ্যান ধারণার এবং বিকশিত হচ্ছে বিশ্বায়ন। তারপর আছে সন্ত্রাসবাদী কার্যকলাপের ব্যাপকতা। সন্ত্রাসবাদ বর্তমান সময়ে একটা জটিলতম সমস্যা, গোটা বিশ্বই আজের হুমকির সম্মুখীন। বর্তমানে সন্ত্রাসবাদের বিস্তৃতি এত ব্যাপক যে তা মোকাবিলা করার জন্য এককভাবে কোনো প্রচেষ্টা সফল হচ্ছে না, তাই সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রতিরোধের জন্য বিশ্বায়নকে স্বাগত জানানো হচ্ছে। সমাজতন্ত্রের মন্ত্রর গতি। 20 শতকের 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে গোটা বিশ্বের সমাজতন্ত্রের গতি অনেকটাই স্তীমিত হয়ে যায়, আর এই জায়গা দখল করে সাম্রাজ্যবাদী শক্তি ও পুঁজিবাদ। এই দুই শক্তির অপ্রতিহত গতি বিশ্বায়ন প্রক্রিয়াকে অনিবার্য করে তোলে। জ্ঞান বিজ্ঞানের বিকাশ। 20 শতকের শুরু থেকেই জ্ঞান বিজ্ঞানের ব্যাপক বিকাশ সাধিত হতে থাকে। এর ফলে আবিষ্কৃত হয় বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও উন্নত কলাকৌশল, যা দিয়ে গোটা বিশ্ব যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়। এই সাফল্যের অন্যতম ফলশ্রুতি হলো বিশ্বায়ন। বিশ্বায়ন বর্তমান ব্যবস্থার একটি অন্যতম বাস্তবতা। এই বিশ্বায়ন পুঁজিবাদের নয়, উপনিবেশবাদের একটি প্রক্রিয়া বা অর্থনৈতিক কৌশল। উপনিবেশবাদের যুগ শেষ হলেও এখন চলছে নয় উপনিবেশবাদের যুগ। বিশ্বায়ন এরই বাস্তব ফলশ্রুতি। বিশ্বায়নের অভিযাত্রা থেকে অনুন্নত বিশ্বে তাই পাওয়ার বিশেষ কিছু অবাধ প্রতিনিয়তই হারাচ্ছে তাদের স্বকীয়তা। বিশ্বায়ন যে ধনবৈষম্যের পাহাড় তৈরি করছে, তাতে বিশ্ব সভ্যতায় আজ এখন প্রায় হুমকির সম্মুখীন। দেখো বিশ্বায়নের কারণগুলো তাহলে আমরা বিভিন্নভাবে দেখতে পেলাম। এবার আসো এফেক্টস অফ গ্লোবালাইজেশন, যেটা হলো যে বিশ্বায়নের ফলাফলটা। 19 শতকে বিশ্বব্যাপী সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন হয়েছে। এর পূর্বে ইউরোপের শিল্প বিপ্লব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পুঁজিবাদী অর্থনীতি ও রাজনৈতিক মতাদর্শের বীজ সুদৃঢ়ভাবে অঙ্কুরিত হয়ে তা বিরাট মহিরহ হিসাবে বিস্তৃত বা আবির্ভূত হয়েছে। এর প্রভাব পড়ছে গোটা বিশ্ব ব্যবস্থায়। এর ধারাবাহিকতা পুঁজিবাদ বিশ্ব অর্থনীতির উদারীকরণ ও মুক্তিবাদের অর্থনীতির স্লোগান হয়ে মাঠে নেমেছে। বিশ্বব্যাপী একটি গ্লোবাল ইকোনমি গড়ে তোলার লক্ষ্যে পুঁজিবাদের নব সংযোজন হলো বিশ্বায়ন। বর্তমান বিশ্ব ব্যবস্থার অন্যতম বাস্তবতা বিশ্বায়নের অপ্রতিরোধ্য জয়যাত্রা। বিশ্বায়নের অভিযাত্রা থেকে সকল সমাজ ও রাষ্ট্র সমানভাবে লাভবান হতে পারে না। বিশ্বায়নের ফলাফলটা এখন পরে কিভাবে, যেমন ধন বৈষম্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বায়নের ফলে ধনী দেশ আরো ধনী এবং দরিদ্র দেশ আরো দরিদ্র হচ্ছে, কারণ বহুজাতিক সংস্থার মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায় উন্নত দেশগুলো বিশ্বের অনুন্নত দেশগুলোতে, এবং অনুন্নত দেশ থেকে তারা কমই দ্রব্য সামগ্রী আমদানি করে থাকে। ফলে দরিদ্র দেশসমূহ আর্থিক দিক থেকে পণ্যের বাজার না পেয়ে আরো বেশি দরিদ্র হয়ে পড়ে। এতে ধনী ও দরিদ্রের দেশগুলোর মধ্যে ধন বৈষম্য বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বাজার সৃষ্টির ক্ষেত্রেও উন্নত অনুন্নত দেশগুলো পিছিয়ে পড়ে থাকে সবসময়, তাহলে তাদের মধ্যে একটা অর্থনৈতিক বৈষম্য দেখা দেয়। এরপর বেকার সমস্যা বেড়ে গেছে। বিশ্বায়নের ফলে উন্নয়নশীল দেশের অধিকাংশ লোক বেকার হয়ে পড়ছে, কারণ প্রযুক্তি ব্যবহারের ফলে 10 জনের কাজ একজনই সম্পন্ন করছে, বাকি 9 জনই বেকার হয়ে পড়ছে। তাছাড়া পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় বাকি 9 জন নতুন কাজে অংশগ্রহণ করতে পারছে না। সামাজিক সমস্যা সৃষ্টি। বিশ্বায়নের ফলস্বরূপ উন্নয়নশীল দেশে দ্রুত নগরায়ন হচ্ছে। নগরায়নের ফলে মানুষ কি হচ্ছে, আশ্রয়হীন হয়ে পড়ছে। শুধু তাই নয়, যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবারের রূপ নিচ্ছে, বিবাহ বিচ্ছেদও বেড়ে যাচ্ছে, সমাজে ঘুষ, দুর্নীতি, রাহাজানি ইত্যাদি বেড়ে যাচ্ছে। বিশ্বায়নের ফলে উন্নয়নশীল দেশে এক ধরনের সামাজিক অভিঘাত বা সংঘাত সৃষ্টি হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
যোগাযোগ ব্যবস্থা বিশ্বায়নের ফলে গোটা বিশ্ব যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিরাট পরিবর্তন সাধিত হয়েছে। এখন অতি সাধারণ একজন মানুষের সুফল ভোগ করতে পারছে। এর ফলে ব্যবসা বাণিজ্য অন্যান্য প্রয়োজন পূরণ করে মানুষের পক্ষে অনেক সহজ হয়েছে। জাতীয়তাবাদের আঘাত বিশ্বায়নের প্রত্যক্ষ প্রভাব হচ্ছে বিভিন্ন জাতির সংরক্ষণমূলক নীতি ও জাতীয়তাবাদী চেতনা। বিশ্বায়ন যে কোনো সংকীর্ণতারই বিরোধী। গোটা বিশ্ব এক পরিবারভুক্ত এবং এই স্লোগানে বিশ্বায়ন উদযাপিত। ফলশ্রুতিতে বিশ্বের জাতি ও দুর্বল রাষ্ট্রসমূহ তাদের একটা সক্রিয়তা বিসর্জন দিতে যাচ্ছে। তারপর আছে প্রকট ঋণ ও বাণিজ্য সংকট। বিশ্বায়নের ফলে উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সংকট বেড়েই চলেছে। ঋণের বোঝার চাপে দেশগুলো এখন খাবি খেচ্ছে। সংকট মোচনের জন্য এসব দেশ একের পর এক সংস্কার কর্মসূচি গ্রহণ করলেও তা ব্যর্থ হয়ে যাচ্ছে। নতুন সমস্যায় তারা আবার জড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক অর্থ তহবিলের অর্থনৈতিক পুনরুদ্ধারের দাওয়া গ্রহণ করেও পুনর্বিনিয়োগ কর্মসূচি চালাতে গিয়ে বিভিন্ন দেশ এখন সামাজিক অসন্তোষের রোষানলে পরিণত পড়ে যাচ্ছে। তারপর আন্তর্জাতিক সাহায্য হ্রাস পাচ্ছে। আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা অনেক ক্ষেত্রেই স্বল্পোন্নত দেশগুলোর একটা চালিকা শক্তি, অথচ প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্ব ব্যবস্থায় এসব রাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট হতে যে সাহায্য সহযোগিতা পেয়ে আসছে তা নিতান্তই নগণ্য। সন্ত্রাসবাদী কার্যকলাপ আগেই বলছি বৃদ্ধি পাচ্ছে। 21 শতকের শুরু থেকেই সন্ত্রাসবাদের কালো থাবা গোটা বিশ্বব্যাপী এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করেছে। বিশ্বায়নের পরোক্ষ ফলশ্রুতি হল সন্ত্রাসবাদ। বিশ্বে বর্তমানে বিরাজ করছে বিভিন্ন স্বার্থকামী গোষ্ঠী ও সম্প্রদায়। তাদের কোনো স্বার্থের আঘাত লেগে বিশ্বের যে কোনো প্রান্তে তারা প্রতিশোধ নিতে এখন মরিয়া হয়েছে। ফলে বৈশ্বিক সন্ত্রাসবাদী তৎপরতা বহুগুণে বেড়ে যাচ্ছে। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সমস্যা। বিশ্বায়নের জোয়ারে বাসাতে গিয়ে পশ্চাৎপদ রাষ্ট্রগুলি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সর্বদা জরুরি বিশ্বে অবিচল থাকতে পারেনি। এসব ক্ষেত্রে বৈদেশিক শক্তির মুরব্বিয়ানাদের কাছে তাদের সর্বদাই আত্মসমর্পণ করতে হচ্ছে। সাংস্কৃতিক আগ্রাসন। বিশ্বায়ন সাংস্কৃতিক আগ্রাসনকে তার চলার পথে অন্যতম শক্তি হিসেবে ব্যবহার করেছে। ফলশ্রুতিতে বিভিন্ন দেশের পাশ্চাত্যের সংস্কৃতি ও মূল্যবোধের অবাধ প্রবাহের প্রক্রিয়া উন্নয়নশীল দেশগুলো সংস্কৃতি ও মূল্যবোধ প্রভাবিত হতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা যে ফলাফলটাও দেখলাম এরই, বিশ্বায়ন বর্তমান বিশ্ব ব্যবস্থার একটা বাস্তব একটা বিষয়। এই বিশ্বায়ন পুঁজিবাদের নয়া উপনিবেশবাদী একটা প্রক্রিয়া বা অর্থনৈতিক কৌশল। উপনিবেশবাদের যুগ শেষ হলেও চলছে এখন নয়া বা নব্য উপনিবেশিকতার যুগ। বিশ্বায়নেই এর একটি বাস্তব ফলশ্রুতি। বিশ্বায়নের অভিযাত্রা থেকে অনুন্নত বিশ্বের তাই পাওয়ার বিশেষ কিছু নেই, অথচ প্রতিনিয়ত তারা হারাচ্ছে তাদের সক্রিয়তা। এবং এর পজিটিভ এফেক্ট আছে, নেগেটিভ এফেক্ট আছে। পজিটিভ এফেক্টগুলো হলো ওই আগেই বলছিলাম, যেটা জ্ঞান বিজ্ঞানের উন্নতি সাধন হয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তথ্যের অবাধ প্রবাহ, তারপর দ্রুত নগরায়নের দিক থেকে ওই বিশ্বায়নের নগরায়ন প্রক্রিয়াকে বিশেষভাবে উৎসাহিত করছে। বিশ্ব বাণিজ্যের যেটা সম্পূর্ণ মুক্তবাজার অর্থনীতি হলো বিশ্বায়নের ভিত্তি। বিশ্বায়নের ফলে একটি আন্তর্জাতিক বাজার সৃষ্টি হয়। এই বাজার বিশ্বের যে কোনো দেশই তাদের পণ্য নিয়ে হাজির হতে পারে। পণ্যের দ্রুত পরিবহনের ক্ষেত্রেও থাকে বিশেষ সুবিধা। এসব কারণে বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে। তারপর অবাধ পুঁজি প্রবাহ, যেটা উৎপাদনের অন্যতম মৌলিক উপাদান ছিল পুঁজি। পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধুমাত্র প্রয়োজনীয় পুঁজি ও প্রযুক্তির অভাব বিশ্বের অনেক দেশ সেগুলোর ব্যবহার করতে পারে না। বিশ্বায়নের ফলে উন্নত বিশ্বের উদ্ভূত অর্থ পুঁজি আকারে অনুন্নত দেশসমূহে প্রবেশের সুযোগ পায়। বিশ্বের সুষম উন্নয়নের জন্য পুঁজির অবাধ প্রবাহ একান্ত আবশ্যক। তারপর শ্রম দক্ষতা বৃদ্ধি। শ্রমিকের দক্ষতা এবং মান উল্লেখযোগ্য হারে বিশ্বায়নের ফলে বৃদ্ধি পেয়েছে। বহুজাতিক কোম্পানিগুলো শ্রম বিভাজনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। তাছাড়া এসব প্রতিষ্ঠানে শ্রমিকদের পর্যাপ্ত প্রশিক্ষণও প্রদান করা হয়, তাই শ্রমিকদের মনে এক ধরনের প্রতিযোগিতার মনোবৃত্তি চলে আসে। এরপর বিনিয়োগ বৃদ্ধি। উৎপাদনের অন্যতম পূর্বশর্তই হলো বিনিয়োগ, কিন্তু দারিদ্র্যের কারণে অনুন্নত দেশসমূহ জনগণের মাথাপিছু আয় এবং সঞ্চয় কম থাকে। এই জন্য উৎপাদন ক্ষেত্রে তাদের বিনিয়োগের পরিমাণও থাকে যৎসামান্য। বিশ্বায়ন অবাধ পুঁজিবাদকে নিশ্চিত করে। এর ফলে বিশ্বের যে কোনো অনুন্নত দেশ ও বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ লাভ করতে পারে। তারপর সাংস্কৃতিক বিকাশ আছে, যেটা বিশ্বায়ন সর্বদাই বলছিলাম আর্থসামাজিক ব্যবস্থার অবাধ গতিবিধির কথা বলে। বিশ্বায়নের আদর্শ অনুযায়ী প্রত্যেক সমাজের সাংস্কৃতিক বিকাশ ত্বরান্বিত হয়। বিশ্বায়ন প্রক্রিয়া বিভিন্ন প্রচার মাধ্যমে বা বদৌলতে সাংস্কৃতিক মূল্যবোধ ওরা রীতিনীতি অতি দ্রুত অপর সমাজে তার বিস্তার লাভ করতে পারে। এতে প্রত্যেক দেশ ও সমাজের সংস্কৃতির উন্নয়ন ও বিকাশ সাধিত হয়। গণতন্ত্র সুশাসনের বিকাশ হয়। গণতন্ত্র সুশাসনের ব্যাপারে বিশ্বায়ন বিশেষভাবে সোচ্চার। আধুনিক গণতন্ত্রের বিকাশ সাধিত হয় বিশ্বায়নের হাত ধরেই। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের শাসন প্রশাসন নীতিমালা অন্যান্য দেশ ও সমাজে প্রভাব বিস্তারের সুযোগ পায় বিশ্বায়নের মাধ্যমে। তাছাড়া ধনী রাষ্ট্রগুলোর সাহায্য বিনিয়োগের পূর্বশর্ত হিসেবে
অনেক সময় মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করে, সুশাসন ও জনকল্যাণ কায়েমের পথকে প্রশস্ত করে। এই যে জিনিসগুলো বললাম, এটার পজিটিভ দিকগুলা। বিশ্বায়ন বর্তমান ব্যবস্থার একটা অন্যতম বাস্তবে বিশ্বায়ন পুঁজিবাদের নয়, উপনিবেশিকতার একটি প্রক্রিয়া বা অর্থনৈতিক কৌশল। এটা তোমরা বিশ্বায়নের পজিটিভ দিকগুলো। এবার আসো বিশ্বায়নের নেতিবাচক দিক, যেটা বলছিলাম, ধন বৈষম্য বৃদ্ধি, এই বলছি শ্রমিক শোষণ, তারপর বেকারত্ব বৃদ্ধি, সংকীর্ণ জাতীয়তাবাদে আঘাত যেতে। এটা কি বিশ্বায়নের প্রভাবে পড়ছে বিভিন্ন জাতি ও সংরক্ষণমূলক নীতি ও জাতীয়তাবাদী চেতনায়। বিশ্বায়ন যে কোনো সংকীর্ণতার বিরোধী, গোটা বিশ্ব একটা পরিবারভুক্ত এই স্লোগানে বিশ্বায়ন উজ্জীবিত ফলশ্রুতিতে বিশ্বের বিভিন্ন দুর্বল রাষ্ট্রসমূহ তাদের স্বকীয় পরিচয় বিসর্জন দিতে বাধ্য হচ্ছে। তারপর আবার বলছিলাম প্রকট ঋণ ও বাণিজ্য সংকট, তারপর অসম প্রতিযোগিতামূলক বাণিজ্য ব্যবস্থা, আন্তর্জাতিক সাহায্য হ্রাস পাচ্ছে, শিল্পায়নে বাধার সৃষ্টি হচ্ছে, সাংস্কৃতিক আগ্রাসন, সন্ত্রাসী কার্যকলাপের সম্প্রসার। তোমরা এগুলো নেগেটিভ দিকগুলা তোমরা বলতে পারবে। এরপর আসো আধুনিক সমাজ ব্যবস্থা বিশ্বায়নের প্রভাবটা কি। আধুনিক সমাজ ব্যবস্থা বিশ্বায়নের প্রভাব, সেটা আগেই বলছিলাম, যেটা তথ্য প্রযুক্তির উন্নতি হয়েছে। তথ্য প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব আগে বলছি। অবাধ প্রযুক্তির বিকাশের ফলে যে দেশ যত বেশি প্রযুক্তির দিকে অগ্রসর হবে তারা তত বেশি উন্নয়ন করতে সক্ষম হবে। এই জন্য তথ্য প্রযুক্তির দিক থেকে সুবিধাজনক অবস্থানে থাকা উন্নত দেশগুলো দুর্বল তথা তথ্য অবকাঠামোর স্বল্পোন্নত উন্নয়নশীল দেশগুলো হচ্ছে বিশ্বায়ন প্রক্রিয়া থেকে অনেক বেশি লাভবান হচ্ছে। তারপর মুক্তবাজার অর্থনীতির বিকাশ, বিশ্বায়নের প্রভাবে মুক্তবাজার অর্থনীতির বিকাশ সাধিত হয়েছে। মুক্তবাজার অর্থনীতির ফলে সমগ্র বিশ্বের বাজার ব্যবস্থা এখন সকলের নিকট উন্মুক্ত হয়ে গেছে, ফলে প্রতিযোগিতার একটা ফিল তৈরি হয়েছে। প্রতিযোগিতার যাদের পণ্যের মান ভালো তারাই টিকে থাকছে, অন্যরা ছিটকে পড়ছে। শিল্পক্ষেত্রের প্রভাব, শিল্পক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব পরিলক্ষিত হয়। বিশ্বায়নের প্রভাবে শিল্পায়ন প্রক্রিয়া পূর্বের চেয়ে অনেক বেশি পরিবর্তিত হয়েছে। বর্তমানে শিল্পক্ষেত্রে অবাধ প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে, আর একটা বিশ্বায়নের একটি ফল। তারপর যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিশ্বায়নের ফলে বিশ্ব যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন তথা উন্নয়ন সাধিত হচ্ছে। এখন আমরা উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহার করে স্বল্প সময়ে এক দেশের সাথে অন্য দেশের যোগাযোগ স্থাপন করতে সক্ষম হচ্ছি। সংস্কৃতির স্থানান্তর হচ্ছে। এই যে জিনিসগুলো আমরা পাচ্ছি, কালচারগুলো বিভিন্ন দেশে হচ্ছে, বিশ্বায়নের ফলে উন্নত দেশগুলি দেখা যাচ্ছে কার্যত। উন্নয়নশীল বা দরিদ্র দেশগুলো এ থেকে লাভবান হওয়ার সুযোগ খুবই কম। বিশ্বায়ন প্রক্রিয়া যদি সবার জন্য উপযোগী করে তুলতে হয়, তাহলে উন্নত দেশগুলো অবশ্যই অনুন্নত উন্নয়নশীল দেশগুলো জনসাধারণের স্বার্থের দিকে তাদেরকে ছাড় দিতে হবে এবং তাদের দিকে একটা সুনজর দিতে হবে। এখন উন্নয়নশীল দেশগুলোর উপর বিশ্বায়নের প্রভাবটা কি। বিশ্বায়ন মূলত আগেই বলছিলাম একটা সর্বব্যাপী ও সার্বক্ষণিক চলমান প্রক্রিয়া। তথ্য প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসারের ফলে পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই একীভূত বিশ্ব ব্যবস্থার মধ্যে মিলিত হচ্ছে, ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে ভৌগোলিক সীমারেখা ও চিন্তার ভিন্নতামূলক স্বাতন্ত্র্যবোধ। এর প্রভাবে বিশ্বায়নের ফলে যে প্রযুক্তির সৃষ্টি হচ্ছে তাতে উন্নত দেশগুলো তাদের সুবিধাজনক অবস্থানে চলে লাভবান হচ্ছে, আর অনুন্নত উন্নয়নশীল দেশগুলো ক্রমাগত উন্নয়নশীল দেশের উপর প্রভাবটা কেমন দেখো ক্ষতির সম্মুখীন আছে, তাদের অর্থনীতির উপর প্রভাব ফেলছে। বিশ্বায়নের ফলে উন্নয়নশীল দেশগুলো দেশীয় শিল্প চরমভাবে মার খাচ্ছে, বিদেশি বিনিয়োগের নাকি দেশীয় ব্যবসা বাণিজ্যে পড়ছে চাপের মুখে। এমতো অবস্থায় এসব দেশের অর্থনীতি তাদের সক্রিয়তা হারাচ্ছে এবং ক্রমশ উন্নত দেশের সাহায্য বহুজাতিক কোম্পানির পুঁজি আর বিশ্ব সংস্থা মাতব্বরীর কাছে তারা জিম্মি হয়ে পড়ছে। সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাব পড়ছে। বিশ্বায়নের প্রভাব স্যাটেলাইটের মাধ্যমে প্রচারিত অনুষ্ঠানের ধরন ও বিষয়বস্তুর সাথে স্থানীয় মূল্যবোধের প্রত্যক্ষ সংঘাত অনেক সময় দেখা যাচ্ছে, স্পষ্টভাবে লক্ষণীয়। সর্বোপরি পুঁজিবাদী ও সাংস্কৃতিক উন্নয়নশীল দেশের সংস্কৃতির মূলে তারা আঘাত আনছে। শিক্ষার উপর প্রভাব, বিশ্বায়নের অভিজ্ঞতা থেকে উন্নয়নশীল দেশের শিক্ষা ব্যবস্থা মুক্ত নয়। বিশ্বায়নের ফলে তৃতীয় বিশ্বের শিক্ষা ব্যবস্থা তার স্থানীয় সম্প্রদায়গত বৈশিষ্ট্য হারিয়ে ভিনদেশে একটা মেকি রূপ ধারণ করছে, যা যে কোনো উন্নতির জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সমাজ ব্যবস্থার উপর প্রভাব ফেলছে। বিশ্বায়নের ফলে উন্নয়নশীল দেশসমূহ তাদের নিজ নিজ সামাজিক রীতিনীতি, আচার অনুষ্ঠান ও মূল্যবোধকে হারিয়ে ক্রমেই একটি পশ্চিমা ধারণা ভিত্তিক নির্ভর সমাজ ব্যবস্থার দিকে অগ্রসর হয়ে পাচ্ছে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে উন্নত অনুন্নত উন্নয়নশীল দেশ বিশেষে পৃথিবীর প্রায় সব জাতীয় দেশ যে কোনো ধরনের যোগাযোগ নেটওয়ার্ক তথা তথ্য প্রযুক্তির সাথে যুক্ত, আর উন্নয়নশীল দেশের তুলনায় উন্নত দেশগুলো তথ্য প্রযুক্তির দিক থেকে সুবিধাজনক অবস্থানে থাকা বিশ্বায়ন প্রক্রিয়া থেকে তারাই লাভবান হচ্ছে এবং অনুন্নত বা তৃতীয় বিশ্বের দেশগুলো পিছিয়ে পড়ে আছে। এখন উন্নয়নশীল দেশের সমাজ ব্যবস্থায় বিশ্বায়নের যে প্রভাব সেটাও আছে। বিশ্বায়ন মূলত একটি সর্বব্যাপী ও সার্বক্ষণিক চলমান
প্রভাব। তথ্য প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসারের ফলে পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই একটি একীভূত বিশ্ব ব্যবস্থায় মিলিত হচ্ছে। ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে ভৌগোলিক সীমারেখা ও চিন্তার ভিন্নতা সূত্র স্বতন্ত্রবোধ। বস্তুত বিশ্বায়নের যাত্রা শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের ঠান্ডা লড়াইয়ের পরবর্তী যুগে এবং এর ব্যাপকতা লাভ করছে 1990-এর দশকে এসে। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ 1990 সালের হেলসিঙ্কি সম্মেলনের পর বিশ্বায়ন ধারণার বহুল প্রচার ও প্রয়োগ ঘটান। প্রকৃত প্রস্তাবে বিশ্বায়নের ফলে যে প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে তা উন্নত দেশগুলো তাদের সুবিধাজনক অবস্থার ফলে লাভবান হচ্ছে, আর অনুন্নত উন্নয়নশীল দেশগুলো ক্রমাগত ক্ষতির শিকার হচ্ছে। উন্নয়নশীল দেশের সমাজ ব্যবস্থায় বিশ্বায়নের প্রভাব ব্যাপক ও বিস্তৃত। উন্নয়নশীল দেশের সমাজ ব্যবস্থার উপর বিশ্বায়নের যে প্রভাবগুলো আছে সেগুলো আমরা এখন সেই জিনিসগুলো আমরা এখন দেখতে পারবো। উন্নয়নশীল দেশগুলোর উপর যে বিশ্বায়নের প্রভাবগুলো সেটা দেখো। বিশ্বের যে কোনো দেশগুলোই উন্নয়নশীল দেশের ওপর সমাজ কাটার ওপর বিশ্বায়নের প্রভাব, এটা আগেই বলছি। বিশ্বায়ন একটা যে প্রক্রিয়া আছে সেটা বিভিন্ন রকমের একটা প্রক্রিয়ার মধ্যে আছে, যেমন সম্পদের শোষণ। উন্নয়নশীল দেশগুলো প্রাকৃতিক সম্পদে যথেষ্ট সম্পদশালী। এসব প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার, প্রযুক্তি, কলাকৌশল তাদের নেয় বলে উন্নত দেশগুলো এখানে তাদের একটা দেশ সময় প্রবেশ করে এবং বিভিন্নভাবে তাদের সম্পদকে শোষণ করে নেওয়ার একটা প্রক্রিয়া চালায়। তারপর বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণ। উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশ বর্তমানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোম্পানির নিয়ন্ত্রণে চলে গেছে। বিশেষ করে এসব দেশের বাজারে পুরোটাই নিয়ন্ত্রণ তারা নিয়ে যাচ্ছে এবং বিশ্বায়নের ধোঁয়া গান গেয়ে তারা উন্নত দেশগুলো যেন বাজার নিয়ন্ত্রণের জন্য একটা তাদের এজেন্ট হিসাবে কাজ করছে। ধনবৈষম্য বৃদ্ধি পাচ্ছে, এটা আগেই বলছিলাম। বিশ্বায়নের ফলে ধনী দেশ আরও ধনী এবং গরিব দেশ আরও গরিব হচ্ছে। উন্নয়নশীল দেশ সময়ের অভ্যন্তরে সমস্যা প্রকাট আকার ধারণ করছে। কৃষি ধ্বংস সাধন হচ্ছে, যেটা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি মূলতই কৃষি নির্ভর ছিল। বিশ্বায়নের কারণে উন্নয়নশীল দেশের উৎপাদিত কৃষিজ দ্রব্য সামগ্রী উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। এসব দেশের পণ্য উন্নত দেশগুলো বিভিন্ন ট্যারিফ দিয়ে বাধা সৃষ্টি করছে। অধিকাংশ কৃষিক্ষেত্রে তাদের বিপুল ভর্তুকির সম্মুখীন হতে হচ্ছে। তার মাধ্যমে দেখো কৃষি ব্যবস্থাটা কৃষিরা হুমকির মুখে পড়ছে। বিশ্বায়ন ও উন্নয়নশীল দেশের সংস্কৃতিটা আগেই বলছি। সামাজিক স্বকীয়তা ধ্বংস সাধনও হচ্ছে। সামাজিক স্বকীয়তার মাধ্যমে বিশ্বায়নের পর উন্নয়নশীল সময় তাদের নিজ নিজ সামাজিক রীতিনীতি, আচার ব্যবহার এবং মূল্যবোধকে হারিয়ে ক্রমেই একটা পশ্চিমা ধ্যান ধারণা ভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে এগিয়ে যাচ্ছে। তারপর পুঁজিবাদের প্রসার। পুঁজিবাদ ও মুক্তিবাদের অর্থনীতি বিশ্বায়নের ভিত্তি। বিশ্বায়ন পুঁজির অবাধ প্রবাহকে নিশ্চিত করে। উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বায়ন তার কালো থাবায় পুঁজিবাদের মাধ্যমেই দিয়ে থাকে। বেকারত্ব, যেটা বলছিলাম, বৃদ্ধি পেয়েছে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে উন্নয়নের পথে অন্যতম বাধাই ছিল বেকারত্বে এগুলা। তারপর অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সন্ত্রাসী যে কাজগুলো পেয়েছে। বিনিয়োগ বৃদ্ধি। বিশ্বায়নের ফলে উন্নয়নশীল দেশে বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এসব দেশ সবসময় মূলধনের স্বল্পতার পক্ষে বিশ্বায়নের কারণে উন্নত দেশগুলো বহুজাতিক কোম্পানি ও বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান স্বল্পোন্নত দেশগুলোতে বিনিয়োগের সুযোগ পায়। তারপর জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন। তো এরপর দেখো এই যে উন্নয়নশীল দেশগুলোর সমাজ কাটানো এভাবে তারা প্রভাব পেয়েছে। এরপর বাংলাদেশের সংস্কৃতি বিশ্বায়নের ক্ষতিকর প্রভাব। বাংলাদেশের সংস্কৃতি যেটা হচ্ছে সেটার উপর, যেমন পোশাক পরিচ্ছদের উপর। বিদেশি সংস্কৃতির প্রসারে ও চর্চা। আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ ব্যাপক পরিবর্তন হয়েছে। এখন দেখো জিন্স, টি শার্ট, স্কার্ফ, শর্ট, ফতুয়া, লেহেঙ্গা বিভিন্ন নতুন প্রজন্মের পোশাক হয়ে যাচ্ছে। তার এগুলো পরতে যায় তারা দেশীয় যে পোশাকগুলো, শাড়ি, লুঙ্গি, পাজামা, পাঞ্জাবি, এগুলো তারা এখন পছন্দ করছে না। তারপর ভাষা ও সংলাপের উপর প্রভাব। বিশ্বায়নের আরেকটি প্রত্যক্ষ বাহ্যিক ধারণা হলো আমাদের নতুন প্রজন্মের কথাবার্তার পরিবর্তন এবং অনুকরণ করে শিশুর বাবা মা বাংলা ভাষা সম্বোধন করে, বিশেষ করে ইংরেজিতে তারা ব্যবহার করছে। তারপর সঙ্গীত ও লোকসংস্কৃতির উপর প্রভাব। ফোক যে সঙ্গীতগুলা সেগুলো হারিয়ে ফেলছে। দেশীয় সংস্কৃতির একটি বিপর্যয় নেমে আসছে। আমাদের সঙ্গীতের ক্ষেত্রেও আমাদের ঐতিহ্যবাহী সুরসম্ভার এখন হারিয়ে যাচ্ছে। তারপর উৎসবের উপর প্রভাব। আমাদের সংস্কৃতির যেমন বাংলা পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, তাই এই জিনিসগুলো এখন না পায়। 31 ভ্যালেন্টাইন্স ডে, এভাবে বিভিন্ন উৎসবে ঢুকে পড়ছে। তারপর খাদ্যাভ্যাসের পরিবর্তন। আমরা যেখানে জানি যে আমাদের খাদ্যাভ্যাস এখন আমাদের বিভিন্ন রকমের ফাস্টফুড, পিঠা, পায়াস, এগুলো আমরা এখন ভুলে যাচ্ছি। তো এই যে সংস্কৃতির উপরও একটা ক্ষতিকর প্রভাব ফেলছে। তারপর এই জিনিসগুলো কিন্তু তাহলে বিশ্বায়ন ব্যবস্থা, আসলে বিশ্বায়ন গ্লোবালাইজেশনটা ব্যাপারটা একটা ব্যাপক এবং একটা বৈশ্বিক প্রক্রিয়া। তোমরা যদি এই জিনিসগুলো দিয়ে দেখে বলতে পারো, তাহলে দেখো আমরা আজকে চ্যাপ্টারে বিশ্বায়ন সম্পর্কে ডিটেলস বললাম। এরপরে নিচে ইন্টারন্যাশনাল ফ্যাক্টরস অফ পলিটিক্যাল ইকোনমির আরও দুইটা লেকচার আমার দরকার হবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে, তোমরা এই পর্যন্ত ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।